হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব রোহিত শর্মাকে নিয়ে। আপনারা সকলেই জানেন রোহিত শর্মা টেস্ট ফরম্যাটে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তার বিবৃতিতে পরিষ্কার জানানো হয়েছে ওডিআই ফরম্যাটে সে কিন্তু কন্টিনিউ করবে। আজকের ভিডিওর মধ্যে অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা হবে। একটা হচ্ছে রোহিত শর্মা টেস্ট ক্রিকেটার হিসেবে তার কেরিয়ারটা কীরকম ছিল, সে কতটা সফল বা অসফল একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে, সেটাকে নিয়ে তো কথা হবে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের ক্রিকেটের ফিউচার নিয়েও একটুখানি আলোচনা করব। তার কারণ রোহিত শর্মা টেস্টের রিটায়ারমেন্ট মানে রিপ্লেসমেন্ট হিসেবে একজন ব্যাটসম্যানকে আনতে হবে, যাকে ওপেনার হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে রোহিত শর্মা ক্যাপ্টেন যেহেতু ছিল, একজন নতুন কোনো ভারতীয় প্লেয়ারকে ক্যাপ্টেনও কিন্তু করতে হবে। তো কাকে করা উচিত কাকে করা উচিত নয় সব কিছু নিয়ে ডিটেলসে কথা হবে। তবে রোহিত শর্মা দ্য টেস্ট ব্যাটসম্যান, দেখুন রোহিত শর্মা টেস্ট কেরিয়ারটা একটু অদ্ভুত। এখানে কিন্তু অনেক কিছু আলোচনা করবার রয়েছে। আশা করি আপনারা অনেকে জানেন 2010 সালে অ্যাকচুয়ালি রোহিত শর্মা টেস্ট ডেবিউ হওয়ার কথা ছিল, কিন্তু যেদিনকে ম্যাচ সেদিনকে সকালবেলায় রোহিত শর্মা চোট পায়, এবং যে কারণে রোহিত শর্মার ডেবিউ করবার কথা থাকলেও সেই দিন সে ডেবিউ করতে পারে না। তার পরিবর্তে ডেবিউ করে ঋদ্ধিমান সাহা। ভিভিএস লক্ষ্মণের জায়গাতে ঋদ্ধিমান সাহা খেলে, রোহিত শর্মা খেলতে পারে না, এবং তার পরবর্তীতে রোহিত শর্মাকে প্রায় গোটা 3 বছর অপেক্ষা করতে হয় টেস্ট ডেবিউ করবার জন্য। 2013-তে ওয়েস্ট ইন্ডিজের সামনে সচিন টেন্ডুলকারের যেটা রিটায়ারমেন্ট সিরিজ ছিল, টেস্ট সিরিজ ছিল, সেখানে রোহিত শর্মার ডেবিউ হয়। বাবুর চোটের জন্য 3 বছর রোহিত শর্মাকে টেস্ট ফরম্যাটে অপেক্ষা করতে হয়েছে, এবং সব থেকে যেটা বড় কথা, সে কিন্তু মিডিল অর্ডারে জায়গা পায়। রোহিত শর্মা সেই সময় ওপেনার হিসেবে ওডিআই ফরম্যাটে খেলা শুরু করে দিয়েছিল। মহেন্দ্র সিং ধোনি তাকে ওপেনার হিসেবে ব্যাক করেছিল, সেখানে সে রেজাল্ট দেওয়া স্টার্ট করেছিল। সেই বছর থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই জিনিসটা আমরা দেখতে পাই, কিন্তু টেস্টে মিডিল অর্ডারে। এবং তারপরে বহু বছর বাদে 2019-এর সময়ের দিক থেকে সেই সময় কিন্তু রোহিত শর্মা ওপেনার হিসেবে টেস্ট ফরম্যাটে খেলা শুরু করে। তারাই কিন্তু মিডিল অর্ডারে সে প্রথম বছরে তার কেরিয়ারে খুব ভালো রান পায়, দুর্দান্ত তার অ্যাভারেজ ছিল, কিন্তু তারপর কয়েকটা বছর তার খুব খারাপ যেতে শুরু করে, টেস্ট ফরম্যাট থেকে সে বাদ পড়ে। তার যে ওপেনিং পার্টনার ছিল ওডিআই ফরম্যাটে শিখর ধাওয়ান, সে টেস্ট ফরম্যাটেও কাঁপাচ্ছিল ওডিআই পাশাপাশি। রোহিত শর্মা সেই জিনিসটা করতে পারছিল না। সেখানে সে ওডিআই ফরম্যাটে 200-300 মারছে, কিন্তু টেস্টে তার ফর্মটা ভালো যাচ্ছিল না। বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে ওপেনার হিসেবে রোহিত শর্মা প্রথমের দিকের বছরগুলোতে প্রচন্ড ভালোভাবে ডেলিভার করতে পারে টিম ইন্ডিয়ার জন্য, কিন্তু সেম কাজটা সে তার নিজের ক্যাপ্টেন্সিতে কিন্তু ব্যাটসম্যান হিসেবে একজন ওপেনার হিসেবে টিম ইন্ডিয়ার জন্য সেরকমভাবে ডেলিভার করতে পারেনি। সেটা আমরা লাস্ট বেশ কয়েক বছর ধরে দেখতে পেয়েছি। রোহিত শর্মার ওভারঅল যে কেরিয়ারটা, সেখানে 116খানা ইনিংসে 4300+ রান, 4301 রান সে করতে পারে 40.57-এর অ্যাভারেজে, অর্থাৎ 40+ অ্যাভারেজে। এবং সেটাকে আপনি রোহিত শর্মার যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী খুব ভালো কিন্তু বলবেন না। এই মুহূর্তে সে রিটায়ারমেন্ট নিয়েছে, হ্যাপি রিটায়ারমেন্ট টু রোহিত শর্মা। রোহিত শর্মা একজন ওডিআই লেজেন্ড, হোয়াইট বল ফরম্যাটের, ইনফ্যাক্ট ওডিআই টি20 সে একজন লেজেন্ড, কিন্তু টেস্ট ফরম্যাটে তার যে স্ট্যাটিস্টিক্স সেটা কিন্তু খুব ভালো নয়। ভালো কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কিন্তু নয়। বিশেষ করে রোহিত শর্মার যে স্ট্যান্ডার্ড সেই সাপেক্ষে আপনি বলবেন টেস্ট কেরিয়ারটা কিন্তু যতটা ভালো যাওয়া উচিত ছিল ততটা ভালো কিন্তু নয়। 4000 রান করা টেস্ট ক্রিকেটে এটা কিন্তু ভারতবর্ষের অনেক ক্রিকেটার করে দেখাতে পেরেছে, এবং তাদেরকে আমরা ভুলে গেছি, তাদেরকে টিম ইন্ডিয়া ড্রপ করে দিয়েছে অ্যাট টাইমস, এরকম কিন্তু আমরা দেখতে পেয়েছি। অজিঙ্ক্য রাহানে 38.5-এর তার অ্যাভারেজ, 38.3-এর অ্যাভারেজ ছিল মুরলী বিজয়, তাদেরকে ড্রপ করা হয়েছে। আচ্ছা, 40-এর অ্যাভারেজ ছিল শিখর ধাওয়ানের, তাকে ড্রপ করা হয়েছে। 42-এর অ্যাভারেজ ছিল গৌতম গম্ভীরের টেস্ট ক্রিকেটে, তাকে ড্রপ করে দেওয়া হয়েছে অফ ফর্মের জন্য। সেখানে 40-এর অ্যাভারেজ রোহিত শর্মার, যেহেতু একজন লেজেন্ড, যে কারণে ওডিআই ফরম্যাটের এবং টি20 যে কারণে তাকে বিসিসিআইয়ের তরফ থেকে সময় দেওয়া হয়েছিল টেস্ট রিটায়ারমেন্টটা নেওয়ার জন্য। অন্য যে কোনো প্লেয়ার হলে মেবি তাকেও ড্রপ করে দেওয়া হতো। আচ্ছা, মহেন্দ্র সিং ধোনি যাকে ওডিআই গ্রেট ধরা হয়, কিন্তু টেস্ট ফরম্যাটে তাকে আপনি গ্রেটেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ইন্ডিয়ার খুব একটা বড় করে কাউন্ট করবেন না। উইকেট কিপার ছিল সে, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেও তার 38+ অ্যাভারেজ ছিল, কিন্তু রোহিত শর্মা সেখানে 40। ডেফিনেটলি রোহিত শর্মা যে স্ট্যান্ডার্ডের ব্যাটসম্যান, যেভাবে সে ওডিআইতে ডেলিভার করছে, সব কিছু মিলিয়ে স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে যে রোহিত শর্মার কিন্তু খুব একটা টেস্ট ক্রিকেটটা খুব একটা তার জন্য জমেনি। আরও অনেক বেশি ভালো অ্যাভারেজ, আরও অনেক রান সে কিন্তু করতে পারতো। কোনো কারণে টেস্ট ক্রিকেটটা মানে 4000+ রান টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার 8000, 10,000 হওয়া উচিত ছিল। সৌরভ গাঙ্গুলি 7000+ রান রয়েছে টেস্ট ক্রিকেটে, 100-র ওপর টেস্ট সে খেলতে পেরেছে ইন্ডিয়ার জন্য। যাকেও কিন্তু অ্যাকচুয়ালি টেস্ট টিম যখন আপনি ইন্ডিয়ার বানাবেন, আপনি সৌরভ গাঙ্গুলিকে ওডিআই ফরম্যাটে রাখতে বাধ্য হবেন হয়তো, কিন্তু টেস্ট ফরম্যাটে আপনি কিন্তু সৌরভ গাঙ্গুলিকেও রাখবেন না। সেখানে রোহিত শর্মার 4000+ রান। এবং একজন ব্যাটসম্যানকে টেস্ট ফরম্যাটে আপনি কিভাবে জাজ করবেন ভালো না খারাপ? তার অ্যাওয়ে রেজাল্ট দেখে। অ্যাওয়ে টেস্ট যেখানে হয়েছে, অর্থাৎ যেখানে সে ভারতবর্ষের বাইরে গিয়ে খেলেছে, সেখানে তার ডেটা কি রয়েছে, সেখানে তার কটা সেঞ্চুরি রয়েছে, সেখানে তার কটা ক্রুশাল ইনিংস রয়েছে। রোহিত শর্মা কিন্তু সেখানেও অনেকটা পিছিয়ে। মাত্র 2টো অ্যাওয়ে সেঞ্চুরি রয়েছে তার, একটা ইংল্যান্ডে, যেটা অবশ্যই আপনি কাউন্ট করবেন, সেনা কান্ট্রিজে সবসময় সেঞ্চুরি কাউন্ট হবে টেস্ট ফরম্যাটে, কিন্তু আর একটা সেঞ্চুরি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে।
মাত্র একটা ইংল্যান্ডে। অ্যাওয়ে ম্যাচে রোহিত শর্মা 57 ইনিংসে 1644 রান করতে পেরেছে, যেটা 31-এর অ্যাভারেজে সে করেছে 31+। অন্যদিকে 51+ অ্যাভারেজে তার কিন্তু ইন্ডিয়াতে যে সমস্ত টেস্ট ম্যাচ হয়েছে অর্থাৎ হোম ভেনিউতে সেখানে কিন্তু 51+ অ্যাভারেজ, 2535 রান 55 ইনিংসে। একদিকে 51+ অ্যাভারেজ, একদিকে 31+ অ্যাভারেজ, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে ইন্ডিয়াতে টেস্ট ম্যাচে রোহিত শর্মার রেজাল্ট অনেক অনেক ভালো। অ্যাওয়ে ম্যাচেতে কিন্তু তার পারফরমেন্স ভালো ছিল না। ইনফ্যাক্ট নিউট্রাল ভেন্যুতে 4টে ইনিংস সে খেলেছে, সেখানে 122 রান করেছে সে 30+ অ্যাভারেজে, যেটাও কিন্তু কখনোই আপনি ভালো বলবেন না রোহিত শর্মা স্ট্যান্ডার্ডের একজন ক্রিকেটারের জন্য। সাউথ আফ্রিকাতে রোহিত যে সমস্ত টেস্ট খেলেছে সেখানে তার অ্যাভারেজ 16+, অস্ট্রেলিয়াতে 24+, অন্যদিকে ইংল্যান্ডে এবং নিউজিল্যান্ডে সেখানে 40+, অর্থাৎ রোহিতের যেটা কেরিয়ারের অ্যাভারেজ ওভারঅলে সেই অ্যাভারেজই সে ইংল্যান্ডে এবং নিউজিল্যান্ডে ব্যাটিং করতে পেরেছে। তো সুইংয়ের এগেনস্টে রোহিত শর্মার একটা প্রবলেম রয়েছে, বল মুভ করলে সেখানে ডিফিকাল্টিজ রোহিত শর্মার হয়, যেটা কোথাও একটা টেস্ট ফরম্যাটে একজন ব্যাটসম্যানকে প্রচণ্ড বড় করে যে সফল করবে সেই পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই জিনিসটা রোহিত শর্মার গোটা কেরিয়ার জুড়ে আমরা দেখতে পেয়েছি, এবং শেষের দিকে তো লাস্ট কিছু টেস্ট ম্যাচেতে রোহিত শর্মার মেন্টালিটির মধ্যেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছিল। ওডিআই ফরম্যাটে যে স্টার্টটা সে ইন্ডিয়াকে দিচ্ছিল সেই ধরনের স্টার্ট সে টেস্ট ফরম্যাটেও দিতে যাচ্ছিল ইন্ডিয়াকে, যেটা আমার মতে ঠিক সিদ্ধান্ত ছিল না। আফটারঅল আপনার টেকনিকে আপনার টেম্পারামেন্টে জোর দিতে হবে, যেটা রোহিত শর্মা লাস্ট বেশ কিছু টেস্ট ম্যাচে লাস্ট বেশ কিছু বছর ধরে করবার চেষ্টাই করছিল না। তার ইন্টেন্টটাই সম্পূর্ণ অন্যরকম ছিল, সেখানে একটা ভুল হয়ে যাচ্ছিল, এবং ডেফিনেটলি যখনই বল মুভ করে সেই প্রবলেমটা রোহিত শর্মার ক্ষেত্রে আমরা শুধুমাত্র টেস্ট ক্রিকেটে কেন, সেটা আমরা ওডিআই ফরম্যাটেও কিন্তু বহুবার দেখতে পেয়েছি। বাহাতি ফাস্ট বোলারের সামনে যখনই ইন সুইঙ্গিং ডেলিভারিজ হয় তখনই কিন্তু সে প্রবলেমে পড়ে। এবং রোহিত শর্মার গোটা কেরিয়ার জুড়ে আপনারা যদি তার কেরিয়ারের শুরুর দিকেও চলে যান, ডেল স্টেন হোক কিংবা যে কোনো ভালো ফাস্ট বোলার যে যখন এসে সুইং করিয়েছে আউট সুইং, তখনই কিন্তু রোহিত শর্মা প্রবলেমে পড়েছে। আর ক্যাপ্টেন্সি একটা হিউজ ইম্প্যাক্ট রোহিত শর্মার কেরিয়ারে রেখেছে। 43+ অ্যাভারেজ ধোনির ক্যাপ্টেন্সির আন্ডারে যখন খেলেছে অ্যাকচুয়ালি রোহিত শর্মা, তখন তার ছিল। বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে তার 48+ অ্যাভারেজ ছিল ব্যাটসম্যান হিসেবে, কিন্তু নিজের ক্যাপ্টেন্সিতে যেটা কথা আমি বলছিলাম যে সে সেরকমভাবে পারফরমেন্স দিতে পারেনি, ফেল করেছে, মাত্র 30-এর অ্যাভারেজ ছিল তার 30+, যেটা কিন্তু বোঝা যাচ্ছে যে ক্যাপ্টেন্সিটা টেস্ট ফরম্যাটে এটা প্রচণ্ড ডিমান্ডিং একটা জব, খুব ডিমান্ডিং রোল, যে আপনি 5 দিন একটা সাইডকে লিড করছেন, সমস্ত সিদ্ধান্ত আপনাকে নিতে হচ্ছে, লং ফরম্যাট, সেটার একটা নিজস্ব ডিফিকাল্টিজ রয়েছে। যে কারণেই বলা হয় টেস্ট হচ্ছে একজন ব্যাটসম্যানের আসল পরীক্ষা, এবং সেখানে কিন্তু রোহিত শর্মা খুব বড় নাম্বার নিয়ে যে পাস করেছে তা নয়, একজন ওডিআই গ্রেড, মানে এটা একটা দেখবার মতন জিনিস যে যখন আপনি হোয়াইট বল ফরম্যাটে এত সাকসেস পাচ্ছেন, ম্যান্ডাটরি নয় যে আপনি টেস্টে কিন্তু তত বড় করে সাকসেস পাবেন। ডেফিনেটলি রোহিত শর্মার এই কেরিয়ারটা অনেকের থেকে বেটার, কিন্তু ইন্ডিয়ার যে স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান ব্যাটসম্যানদের সেই স্ট্যান্ডার্ডের সাপেক্ষে রোহিত শর্মা নিজের সাপেক্ষে ওভারঅল ডেটা এবং তার গোটা কেরিয়ারটা যারা আমরা দেখেছি আমাদের বয়সের ছেলেমেয়েরা, আমরা তো দেখেছি রোহিত শর্মাকে একদম তার গোটা কেরিয়ারটা ফলো আপ করেছি, সেখানে টেস্টে কিন্তু রোহিত শর্মাকে আমি খুব বড় একজন ব্যাটসম্যান হিসেবে কাউন্ট করি না, এবং ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মাকে আমি পার্টিকুলারলি টেস্ট ফরম্যাটে ওডিআইতে টি20তে সে একজন ভীষণ ভীষণ ভালো ক্যাপ্টেন। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভারতবর্ষের হয়ে সেটা বারবার প্রমাণ করেছে, কিন্তু টেস্টে যখন তার টিম উইনিং পজিশনে রয়েছে, যখন ম্যাচ কন্ট্রোল করছে ইন্ডিয়া, তখন সে একজন ডিফারেন্ট ক্যাপ্টেন। কিন্তু যখন ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গেছে, সেই ম্যাচের রাশ কীভাবে আবার নিজেদের দিকে ফেরাতে হবে, কীভাবে খেলা ঘোরাতে হবে, ক্যাপ্টেন হিসেবে সেখানে একটা ইম্প্যাক্ট রাখা, সেই জিনিসটা অনেক টেস্ট ম্যাচ দেখে আমার মনে হচ্ছে রোহিত শর্মার দিক থেকে আমরা পাইনি, টিম ইন্ডিয়া সেটা পাইনি। কারণ তাই কোথাও একটা গা ছাড়া মনোভাব, এবং যেন খেলাটা ছেড়েই দিয়েছে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে, সে কিছু করতেই চাইছে না, আলাদা করে ম্যাচটাকে ফেরানোর চেষ্টা নেই, তাগিদ নেই, সেরকমটা কিন্তু অনেক ক্ষেত্রে মনে হয়েছে। এবার সেটার একটা কারণ এটা হতে পারে যে রোহিত শর্মা বাই নেচার কোথাও একটা তার মধ্যে আপনি একটা অ্যালুফনেস দেখতে পাবেন, একটা ক্যাজুয়াল ব্যাপার রয়েছে, ঠিক আছে? তো সেই ক্যাজুয়াল ব্যাপারটা তার প্রেস কনফারেন্সও দেখতে পাওয়া যায়, যে কারণে হয়তো মেবি অন ফিল্ড তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখে মনে হয় যে চেষ্টা করছে না, হয়তো সে তার দিক থেকে চেষ্টা করেছে, কিন্তু যেটুকু আমি নোটিস করছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, এবার একটুখানি চিন্তা ভাবনার যে জায়গাগুলো তৈরি হয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করব, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। প্রথম যে অ্যাসপেক্টটা এই সিদ্ধান্তের পরবর্তীতে মাথায় ঘোরাফেরা করছে সেটা হচ্ছে রোহিত শর্মার ওডিআই ফর্ম যেন কোনোরকমভাবে হ্যাম্পার না হয় তার টেস্ট ক্রিকেটের রিটায়ারমেন্টের জন্য, যে টেস্ট ক্রিকেটে সে রিটায়ার করে গেছে এবং সেটার জন্য সে সারা বছর ক্রিকেট খেলছে না, সে শুধুমাত্র ওডিআই সিরিজগুলো খেলছে, অর্থাৎ বেশ খানিকটা গ্যাপ নিয়ে সে আবার কামব্যাক করছে টিম ইন্ডিয়ার সাইডে। সেই জিনিসটা যেন কোনোরকম ইম্প্যাক্ট তার ব্যাটিংয়ে না রাখে, এই যে ব্রেকটা সে পাচ্ছে সেটা যেন একটা পজিটিভ ইম্প্যাক্ট তার ক্রিকেটে রাখতে পারে, তার ব্যাটিংয়ে রাখতে পারে, ওপেনার হিসেবে সে যেন ইন্ডিয়াকে ডেলিভার করে দিতে পারে, যেরকমটা সে করেছে ওডিআই ফরম্যাটে লাস্ট বেশ কয়েক বছর ধরে, 2023-এর ওয়ার্ল্ড কাপে স্পেশালি, সেই জিনিসটা
চাইবো, মানে অনেক ক্ষেত্রে কিন্তু হয়, মানে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তো পজিটিভটাই হবে টেস্ট রিটায়ারমেন্টের জন্য, অনেকটা সময় সে হোয়াইট বল ফরম্যাটকে দিতে পারবে, শুধুমাত্র তার ধ্যান জ্ঞান এটাই হয়ে যাবে ওডিআই ফরম্যাটে, কারণ টি20তেও সে ইন্টারন্যাশনালে আপনার জানেন রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। 2027 ওয়ার্ল্ড কাপে সে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করবে, এই একটা গোল নিয়ে সে এখন এগোবে। আমি চাই যেন সেই ব্যাপারটাতে সে সফল হয়, কারণ রোহিত শর্মা এগেন আপনারা আজকের ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে রোহিত শর্মার রিটায়ারমেন্ট তাই একেবারে খুব গদগদ হয়ে প্রচণ্ড একটা আদর ভালোবাসা দিয়ে রোহিত শর্মাকে নিয়ে আলোচনা করছি তা নয়। আজকে যদি ওডিআই ফরম্যাট নিয়ে আলোচনা হতো তাহলে কিন্তু সেই গদগদ ব্যাপারটা দেখতে পেতেন, কারণ রোহিত শর্মা ওডিআই ফরম্যাটে এত বড় একজন প্লেয়ার, চ্যাম্পিয়ন ক্রিকেটার ইন্ডিয়ার জন্য। এবং আমি চাই সত্যি বলতে রোহিত শর্মা যেন 27 ওয়ার্ল্ড কাপটা লিফট করতে পারে, তার কারণ 50 ওভার ওয়ার্ল্ড কাপ তার মতন একজন ওডিআই গ্রেট সত্যি বলতে ডিজার্ভ করে। এবং তার রিপ্লেসমেন্ট যেটা সেকেন্ড চিন্তার জায়গা, সাই সুদর্শন, আমার মতে রোহিত শর্মাকে রিপ্লেস করা উচিত সাই সুদর্শনকে দিয়ে। সেটা সব থেকে ভালো হবে টিম ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়ান ক্রিকেটের জন্য, আগামী 10 বছরের জন্য। সাই সুদর্শনের সেই টেকনিক রয়েছে, সেই টেম্পারামেন্ট রয়েছে যে রোহিত শর্মাকে রিপ্লেস করতে পারে। আদার দ্যান দ্যাট আমি এই মুহূর্তে অন্য কোনো প্লেয়ার দেখছি না, এবং টিম ইন্ডিয়ারও আমি স্ট্রংলি বিলিভ করি টিম ইন্ডিয়ারও অন্য কোনো প্লেয়ারের দিকে যাওয়া উচিত নয়, ভাবনা চিন্তাতেই আনা উচিত নয়। জাস্ট সাই সুদর্শনকে আনো, তাকে ব্যাক করো। হ্যাঁ, ডেফিনেটলি এই মুহূর্তে জয়সওয়ালের সঙ্গে সঙ্গে শুভমান গিলকে ব্যাক করা হবে। শুভমান গিলকে নিয়ে গৌতম গম্ভীরের অনেক আশা রয়েছে, অনেক স্বপ্ন রয়েছে, এবং গৌতম গম্ভীর শুভমান গিলকেই কোথাও একটা ভাইস ক্যাপ্টেন করে দিয়েছে, কারণ পরবর্তী ক্যাপ্টেন হিসেবে টিম ইন্ডিয়া শুভমান গিলকেই দেখা হচ্ছে টিম ইন্ডিয়ার দ্বারা, বিসিসিআই এর দ্বারা, সেটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। যেখানে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল তারাই ওপেন করবে। ইংল্যান্ডে আপনারা সেটাই দেখতে পাবেন, কিন্তু গিলের কিন্তু টেস্ট ফরম্যাটে অ্যাভারেজ খুব একটা ভালো নয়। সে কিন্তু টেস্টে ইন্ডিয়াকে অনেক কিছু দিয়েছে তা একেবারেই নয়, বারংবার সে কিন্তু ফ্লপ করেছে, ফেল করেছে, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে সে পারফর্ম করতে পারেনি। সেখানে শুভমান গিল যদি এরকমটা কন্টিনিউ করতে থাকে সেক্ষেত্রে তাকে রিপ্লেস করে দিতে হবে সাই সুদর্শনকে দিয়ে। এর বাইরে কোনো মানে আর কোনো ভাবনা চিন্তার জায়গা নেই, কারণ আপনি শুভমান গিলকে ইয়ং প্লেয়ার, ভারতবর্ষের ভবিষ্যৎ, এই ভেবে ভেবে কতটা ব্যাক করবেন। ওডিআইতে এগেন ওডিআই ফরম্যাটে সে ভীষণ ভীষণ ভালো, কিন্তু টেস্টে পুরো উল্টো একটা চিত্র কিন্তু তার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আচ্ছা, নেক্সট অ্যাসপেক্ট হচ্ছে যে ক্যাপ্টেন কে হবে। দেখুন, ঋষভ পান্ত তার টেস্ট ফরম্যাটে স্ট্যাটিস্টিক্স খুব ভালো, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সে টিম ইন্ডিয়াকে অ্যাওয়ে টেস্ট সিরিজে অনেক ভালো ভালো পারফরমেন্স দিয়ে ম্যাচ জিতিয়েছে, সিরিজ জিতিয়েছে ইনফ্যাক্ট। তো ঋষভ পান্তকে আপনি মনে করতে পারেন যে হ্যাঁ হতে পারে, কিন্তু আমার মনে হয় হওয়া উচিত নয়, এবং আমার বিশ্বাস অনেকেই সেটা মনে করে। ঋষভ পান্ত ক্যাপ্টেন মেটেরিয়াল নয়। যে মুহূর্তে আপনি ঋষভ পান্তকে ক্যাপ্টেন করে দেবেন, টিম ইন্ডিয়ার তো চাপ হবেই, তার সঙ্গে সঙ্গে ঋষভ পান্তের ব্যক্তিগত ফর্মেও কিন্তু আপনারা চাপ দেখতে পাবেন। আমার মনে হয় না ঋষভ পান্তকে কোনোভাবে এখানে করা উচিত বিসিসিআই এর। অন্যদিকে আপনারা শুভমান গিলকে করবার কথা বলতে পারেন, অনেকেই হয়তো ভাবনা চিন্তা করবে যে গিলকেই করে দেওয়া উচিত, কারণ গিলই যদি আলটিমেট হয়, কিন্তু গিলের তো ব্যাটসম্যান হিসেবে ফর্ম নেই। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে শুভমান গিল, তাকে তো একটা ব্যাটসম্যান হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে হবে, তারপর তো ক্যাপ্টেন্সি। আমার মনে হয় না টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন হওয়ার জন্য যতটা অভিজ্ঞতা দরকার ততটা অভিজ্ঞতা এখানে শুভমান গিলের রয়েছে। তো শুভমান গিলকেও আমার মনে হয় নেগলেক্ট করে দেওয়া উচিত ক্যাপ্টেন্সির বিষয়। একমাত্র ক্যাপ্টেন্সি মেটেরিয়াল এই মুহূর্তে আমার মনে হচ্ছে জসপ্রীত বুমরা। অ্যাকচুয়ালি হিস্ট্রি নিজেকে নিজে রিপিট করছে। আমরা দেখতে পেয়েছি সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল বহুদিন, তারপর মাঝে রাহুল দ্রাবিড় কিছুদিনের জন্য ক্যাপ্টেন হয়েছিল। যে সময় সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন হয়েছিল সেই সময় রাহুল দ্রাবিড়ও ক্যাপ্টেন হতে পারতো, কিন্তু রাহুল দ্রাবিড় সেই সময় ভাইস ক্যাপ্টেন বহুদিন ধরে টিম ইন্ডিয়ার সঙ্গে ছিল, আপনারা জানেন। এবং সৌরভের পরবর্তীতে রাহুল হয়েছিল। সেই জিনিসটা আমরা বিরাটের ক্ষেত্রে, রোহিতের ক্ষেত্রে বলতে পারি। বিরাট যখন ক্যাপ্টেন ছিল সেই সময় রোহিতও ক্যাপ্টেন হতে পারতো, কিন্তু বিরাটকে ক্যাপ্টেন করা হয়েছিল। সেই মুহূর্তে বিরাট সমস্ত ফরম্যাটে অনেক বেটার ক্রিকেট খেলছিল বলে। আপনারা 10-12 বছর আগে যদি চলে যান, রোহিত শর্মা পরবর্তীতে ক্যাপ্টেন হয়, একটা লিমিটেড পিরিয়ডের জন্য সে টেস্টে ক্যাপ্টেন্সি করেছে, এবং তারপর একজন বোলারকে ক্যাপ্টেন করে দেওয়া হতে পারে জসপ্রীত বুমরাকে, যেরকমটা করা ছিল সৌরভ রাহুলের পরবর্তীতে অনিল কুম্বলেকে। সে একজন চ্যাম্পিয়ন বোলার ছিল, ম্যাচ উইনার ছিল, রিয়েল ম্যাচ উইনার ইন্ডিয়ার জন্য, এবং রিয়েল ম্যাচ উইনার ইন্ডিয়ার জন্য এই মুহূর্তে জসপ্রীত বুমরা। পার্থক্য শুধু এটা, সে একজন স্পিনার ছিল, চ্যাম্পিয়ন স্পিনার, এখানে চ্যাম্পিয়ন ফাস্ট বোলার। কিন্তু হিস্ট্রি নিজেকে রিপিট করছে। জসপ্রীত বুমরা হয়তো খুব বেশি দিনের জন্য ক্যাপ্টেন থাকবে না, হয়তো পরবর্তীতে শুভমান গিল যদি নিজের ফর্ম কন্টিনিউ করতে পারে, যদি ভালো খেলতে পারে টেস্ট ফরম্যাটে, হয়তো তাকে ক্যাপ্টেন করে দেওয়া হবে। আগামী কয়েক বছরের জন্য বুমরাকে করে দেওয়া হোক, এবং যদি সে ডেলিভার করতে পারে ক্যাপ্টেন হিসেবে, সেক্ষেত্রে গিলের যে মেয়াদটা সেটা অনেকটা পরে শুরু হবে, বা নেক্সট ক্যাপ্টেনের মেয়াদটা অনেকটা পরে শুরু হবে। অনিল কুম্বলের জন্য শর্ট টার্ম স্প্যানের জন্য কোথাও একটা ক্যাপ্টেন বুমরাকে সেক্ষেত্রে আমরা নাও দেখতে পেতে পারি, হয়তো লং টার্মের জন্য এখানে বুমরাকে ক্যাপ্টেন করা হলো। যেরকম প্যাট কামিন্স একজন ফাস্ট বোলার, কিন্তু তার সত্ত্বেও তাকে কিন্তু অস্ট্রেলিয়া ক্যাপ্টেন করেছে এবং সে রেজাল্ট দিতে পেরেছে ক্যাপ্টেন হিসেবে। সেই জিনিসটা বুমরা করতে পারে কিনা দেখবার মতন ব্যাপার হবে, তার কারণ বুমরার ক্যাপ্টেন্সি কিন্তু পরীক্ষিত নয়।
বুমরা একজন চ্যাম্পিয়ন প্লেয়ার, কিন্তু বুমরার ক্যাপ্টেন্সি কিন্তু পরীক্ষিত নয়। চ্যাম্পিয়ন প্লেয়ার সচিন টেন্ডুলকারও ছিল, কিন্তু তার ক্যাপ্টেন্সি কিন্তু পরীক্ষিত ছিল না, এবং সে কিন্তু ক্যাপ্টেন হিসেবে প্রচণ্ডই খারাপ ছিল। আমরা এবং তার সেই এরাতে আরও অনেক কিছু ঘটেছে, শুধুমাত্র একা দায়ভারটা সচিন টেন্ডুলকারের উপরে দিলে অবশ্যই চলে না, কিন্তু জাসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি পরীক্ষিত নয়। তো সেটাও একটা দেখবার মতন ব্যাপার হবে যে বুমরা এই সাইডটাই কীভাবে লিড করে। টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন্সি করা প্রচণ্ড প্রচণ্ড ডিফিকাল্ট টাস্ক। অ্যাকচুয়ালি খুব ভালো হতো যদি বিরাট কোহলিকে আবার ক্যাপ্টেন করে দেওয়া হতো, মানে এটা একটা স্বপ্নের কথা বলছি, একটা অলিক কুসুম চিন্তাভাবনা আর কি। বিরাট কোহলির বয়স হয়ে গেছে অনেকটা, এবং বিরাট কোহলি নিজেরও টেস্ট ক্রিকেটে ফর্মেট ঠিক নেই, প্রচণ্ডই পুয়ার ক্রিকেট। টেস্ট ফর্ম্যাটে তার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছর যাবৎ, সেখানে তাকে ক্যাপ্টেন করে দেওয়া হবে না। কিন্তু বিরাট কোহলি দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন টেস্ট ফর্ম্যাটে, আই রিয়েলি লাইকড হিম। বিরাট কোহলি একজন ভীষণ ভীষণ ভালো টেস্ট ফর্ম্যাটের ক্যাপ্টেন ছিল। শুধুমাত্র স্ট্যাটিস্টিক্সের জন্য বলছি না, যে বডি ল্যাঙ্গুয়েজ তার থাকতো, যে এনার্জি টিম ইন্ডিয়ার থাকতো, ফাস্ট বোলারদের মধ্যে যে জোশ থাকতো, সেটা অন্য লেভেলের ছিল ওই এরাতে, বিরাট কোহলির এরাতে। তো সেটা আবার ফিরে আসা দরকার যদি আপনাকে অ্যাওয়ে টেস্ট জিততে হয়। কারণ ভারতবর্ষে তো দেখুন, ভারতবর্ষ টেস্ট যেতেই, যদিও নিউজিল্যান্ডের ক্ষেত্রে হেরে গেছে, কিন্তু মূলত টেস্ট ফর্ম্যাট হচ্ছে যে তুমি বিদেশে গিয়ে কী করছো, সেনা কান্ট্রিতে গিয়ে তুমি কী করছো, এবং সেটার জন্য এনার্জি দরকার। তো বিরাট কোহলিকে ক্যাপ্টেন হিসেবে ফিরে পেলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব নয়, একেবারে সম্ভব নয়। ইনফ্যাক্ট বিরাট কোহলি কিন্তু নেক্সট রোহিত শর্মা পরবর্তীতে বিরাট কোহলির দিকে চোখ থাকবে, যে সে পারফর্ম করতে পারে কিনা টেস্ট ফর্ম্যাটে। নাহলে আমরা দেখতে পেতে পারি আগামী 1-1.5 বছরের মধ্যে হয়তো বিরাট কোহলিকেও সময় দেওয়া হলো, সম্মান দেওয়া হলো, লেজেন্ডদেরকে যেটা দেওয়া হয়, এবং তার পরবর্তীতে বিরাট কোহলিকেও রিটায়ার করানো হলো। সবশেষে এটাই বলবো, রোহিত শর্মা একজন এমন প্লেয়ার, আমি বিশ্বাস করি সে নিজের আগে ভারতবর্ষকে রেখেছে, যে কারণে সে অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজে যখন পারফরমেন্স দিতে পারছে না ওপেনার হিসেবে, সে নিজেকে নিজে ড্রপ করে দিয়েছে, এবং ইমিডিয়েটলি তার পরবর্তীতে সে রিটায়ারমেন্ট নিয়েছে। ডেফিনেটলি প্রেশার ছিল বিসিসিআইয়ের তরফ থেকে, তাকে ড্রপ হয়তো করাই হতো, তার আগে সম্মানের সঙ্গে রিটায়ারমেন্ট নিয়েছে, সব কিছু জানা কথা। হ্যাভিং সেড অল অফ দ্যাট, রোহিত শর্মা টিম ইন্ডিয়াকে আগে রাখে, নিজের আগে রাখে, সেটা 2023 ওয়ার্ল্ড কাপে আমরা প্রমাণ পেয়েছি। এবং একটা প্লেয়ার এত বড় তার কেরিয়ার, ওডিআই গ্রেট, ডেফিনেটলি টেস্ট ফর্ম্যাটে আপনি গ্রেট বলবেন না, ইন্ডিয়ান গ্রেট বলবেন না, কিন্তু ঠিক আছে, রিটায়ারমেন্ট নিয়েছে। আমার মনে হয় যে খুব ভালো সময় রিটায়ারমেন্ট নিয়েছে, ইন্ডিয়ান ক্রিকেটের জন্য এটা একটা ভালো সিদ্ধান্ত, এবং এই ধরনের সিদ্ধান্ত লেজেন্ডদের সময় মতো নেওয়া উচিত। একটু লেট হয়েছে রোহিত শর্মা, কিন্তু খুব বেশি লেট কিন্তু করেনি। আমরা কিন্তু ইতিহাসে দেখেছি ভারতবর্ষের অনেক ক্রিকেটার আরও অনেক বেশি লেট করে দিয়েছে রিটায়ারমেন্ট নিতে, যে সময় করা উচিত ছিল তা অনেক পরে নিয়েছে। তো সেটা রোহিত শর্মা করেনি, ক্রেডিট গোজ টু হিম। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।